প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদুল আজহার বন্ধের পরে আমরা আবার ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। মাঝখানে একটি সপ্তাহ ক্লাস হয়নি, ঈদুল আজহার ছুটি ছিল। তোমাদের সবাই ছুটিতে ছিলা, আমরাও ছুটিতে ছিলাম। এর আগে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার 1 এর ডাবল রিইনফোর্সড বিম আলোচনা করছিলাম। তোমরা জানো প্রত্যেক রবিবার সিভিল ডিপার্টমেন্টের ক্লাস হয়, সকাল 8টা থেকে শুরু হয় এবং বিভিন্ন সময় আধা ঘন্টা করে ক্লাসগুলো হয়। তো 9:30 থেকে 10টা পর্যন্ত ষষ্ঠ পর্ব সিভিল টেকনোলজির ডিজাইন অফ স্ট্রাকচার ক্লাসটা হয়ে থাকে, এটা যেটা আমি নেই। এবং তোমাদের বিগত ক্লাসটা ছিল ডাবল রিইনফোর্স বিম সম্বন্ধে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে ক্লাসটা ধারাবাহিকভাবে আমি নিয়ে আসছি। যারা রেগুলার ক্লাস দেখছো তারা আমার নাম জানো, তারপরে আমি আমার পরিচয়টা দিই, তারপর ক্লাসের দিকে যাই। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান, সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ক্লাস শুরু করার আগে কিছু কথা তোমাদের মনোযোগ আকৃষ্ট করার জন্য বলছি। একটা হলো যে এই মাসটা আগস্ট মাস। এই মাসে দুইটি বড় জিনিস আমাদের সবার সামনে আছে। আমরা যারা বাংলাদেশি তাদের সবার সামনে এটা আছে। একটা হলো যে 1লা আগস্ট ঈদুল জোহা বা ঈদুল আজহা ছিল আমাদের। ঈদ মানে খুশি, আর এটা ঈদুল আজহা বা কোরবানির খুশি। কোরবানি মানুষ আমরা সাধারণত কোরবানি বলে থাকি, যদিও এটা ঈদুল আজহা বা ঈদুল জোহা। এটা ত্যাগের মাস। নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে নষ্ট করে দিয়ে মানুষ হবার সাধনার মাস, যেটা 1 তারিখে কোরবানির মাধ্যমে শুরু হয়েছে। তার আগে থেকেই শুরু হয়েছে, জিলহজ মাস যখন শুরু হয়েছে তখন থেকেই এটা শুরু হয়েছে। এটা সমগ্র মুসলিম জাহানের জাতির যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে। তোমরা জানো ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে পাওয়া পুত্রের কোরবানি, সত্যের জন্য কোরবানি দেওয়ার জন্য, জবাহ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সেই থেকে আল্লাহ তাআলা এই নিয়মটা সবার জন্য জরুরি করে দিয়েছে, স্মরণ করায় দেওয়ার জন্য যে সত্যের জন্য প্রয়োজনে সবচেয়ে প্রিয় বস্তুকেও কোরবানি দিতে হয়। সত্যের জন্য, মঙ্গলের জন্য, সমস্ত ভালোর জন্য। তো এটা শুধু জবাই করে পশুর গোশত খাওয়ার জন্য নয়, বরং নিজেকে ন্যায়ের উপরে, সত্যের উপরে উঠানোর যে সাধনা, তার একটা একটা ধাপ, একটা স্টেপ, একটা স্মরণ করায় দেওয়া যে আমি সত্যের জন্য সব কিছুই করব। আর একটা তোমরা জানো যে বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসে সপরিবারে শহীদ হয়েছিলেন। সেজন্য এটা শোকের মাস। আর শোককে শক্তিতে রূপান্তর করা, এটা হলো টার্গেট। এই দুইটা জিনিস এই বছর একই মাসে পড়ে গেছে। পহেলা পহেলা আগস্টে ছিল ঈদুল আজহা, জিলহজের 10 তারিখ। আর সামনে 15ই আগস্ট আসতেছে, যেটা জাতীয় শোক দিবস।
আরেকটা জিনিস, এটা তোমাদের স্মরণ করায় দেওয়া যে তোমরাও সত্যের জন্য, ন্যায়ের জন্য নিজেকে তৈরি করবে, সত্য ন্যায়কে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। সংগ্রামের বিভিন্ন ডাইমেনশন আছে, সেটা তোমরা বড়দের কাছ থেকে শিখবে। আরেকটা জিনিস দেখো, আমি একটা ভিডিও তোমাদের সামনে চলছে, এখানে কিছু হাই রাইজ বিল্ডিং আছে। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখন কিন্তু পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবে চলছে। চতুর্থ শিল্প বিপ্লব পৃথিবীতে শুরু হয়ে গেছে, বা ফোর ইন্ডাস্ট্রিয়াল ফোরে কিন্তু পৃথিবী চলছে। তার মানে এখন মেশিন টু মেশিন কাজ শুরু হয়ে গেছে অলরেডি। বাংলাদেশ সরকারও, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ঘোষণা দিয়ে ফেলছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, যে বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে চলবে। তো চতুর্থ শিল্প বিপ্লব, তার মানে মেশিন টু মেশিন যখন কাজ হবে, তখন তোমাকে সেই উপযোগী নিজেকে গড়তে হবে। এটাও এটা এটা দেশের জন্য, দশের জন্য, সমগ্র জাতির, সমগ্র দেশের উন্নয়নের জন্য এটা ইম্পর্টেন্ট। এটা ঘোষণা চলে আসছে, কিন্তু বাস্তবায়ন করতে হবে তোমাদেরকে, তোমরা যারা বিশেষ করে মিড লেভেল ইঞ্জিনিয়ার, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু মূলত এই চতুর্থ শিল্প বিপ্লব এর মূল চালিকা শক্তি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এই জন্য মাননীয় সরকার কারিগরি শিক্ষার উন্নয়নের দিকে নজর সবচেয়ে বেশি। তোমরা পত্রপত্রিকা বা বিভিন্ন টিভিতে, টক শোতে শুনে থাকবে হয়তো, যে চতুর্থ শিল্প বিপ্লবকে নিয়ে কারিগরি শিক্ষার প্রসার, মান, সব কিছুর জন্য সরকার নানা রকম স্কিম নিয়েছে। বিশেষ করে 2020 সালের মধ্যে 20%, 40 সালের মধ্যে 40%, 50 সালের মধ্যে 50% কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার রূপকল্প নিয়েছে। কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে তোমাকে আমাকে। আমরা যারা কারিগরি অঙ্গনে, বিশেষ ছাত্ররা শিখবে, শিক্ষকরা তৈরি করবে। এটা তোমাদের স্মরণ করে দিচ্ছি, তোমরা কোনো সাধারণ না, তোমরা অসাধারণ। কারণ এই চতুর্থ শিল্পী বিপ্লব তোমাদের দ্বারাই ঘটবে, তোমাদের সহযোগিতায় সবাই আছে। এটা মাথায় রেখেই নিজেদেরকে প্রস্তুত করো। আমি ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা বিগত ক্লাসে ডাবল রিইনফোর্সড বিমের 5টা পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম। পয়েন্ট 5টা ছিল: কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্সড বিম, লোড ক্যালকুলেশন, মোমেন্ট ক্যালকুলেশন, এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট এবং এরিয়া অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। এই 5টা পয়েন্টের উপরে আমি আলোচনা করেছি। আর কোনো তেমন আলোচনার প্রয়োজন হবে না, তারপর একটু আমি টাচ করে যাই। আজকে স্টেপগুলো সব আলোচনা করে ফেলবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটা ডিজাইন করব। যেহেতু ঈদের ছুটি ছিল, সেজন্য একটু আমি স্মরণ করাই দিই, যেটাকে পূর্বালোচনা বা পূর্ব পাঠের আলোচনা বলতে পারো, ইংরেজিতে রিক্যাপ বলে সংক্ষেপে। রিক্যাপিচুলেশন আমরা আজকে একটু করে ফেলি। কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্সড বিম ছিল হলো যে, প্রথম কথাই ছিল যে বিমের সাইজ, মানে উইডথ এবং ডেপথ দুইটাই রেস্ট্রিক্টেড থাকে, সীমিত থাকে, নির্ধারণ আগেই করে নেওয়া হয় ডিজাইনের আগেই, সেই বিমটাকে আমরা ডাবল রিইনফোর্সড বিম বলি। আবার আরেকটা হলো যে, যখন মোমেন্ট খুব বেশি হয়ে যায়, বিমের বড় আকারের বিম তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা ডাবল রিইনফোর্সড বিম তৈরি করি। যখন রিভার্সাল লোড বিমে তৈরি হয়, তখন আমরা ডাবল রিইনফোর্সড বিম করি। এবং ডিফ্লেকশনের কারণে যখন সিঙ্কেজের সম্ভাবনা থাকে, তখন আমরা ডাবল রিইনফোর্সড বিম তৈরি করি। এইগুলা বিগত ক্লাসে আলোচনা হয়ে গেছে। আমি এখন স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই লোড ক্যালকুলেশনে অন্য বিমের চাইতে ডাবল রিইনফোর্সমেন্টের লোড ক্যালকুলেশনটা সহজ। কেন? এখানে আমাদের সেলফ ওয়েটটা দেওয়াই আছে। তো প্রথমে সুপার ইম্পোজ লোড হিসাবে লাইভ লোড, উইন্ড লোড, আর্থকুইক বা অন্যান্য সমস্ত লোড তুমি ক্যালকুলেট করবে, ছাত্রদের জন্য দেওয়া থাকবে।
আর দ্বিতীয়তে হলো সেলফ ওয়েট অফ বিম। এখন সেলফ ওয়েট অফ বিম বের করার জন্য অন্য বিমে আমরা কি করতাম, প্রথমে স্প্যান থেকে ডি ধরে নিতাম, তারপরে সেখান থেকে আবার বি ধরে নিতাম, এরপরে সেলফ ওয়েট বের করতাম এইভাবে। কিন্তু এইখানে ডি এবং বি, আগেই বলেছি যে ডি এবং বিকে রেস্ট্রিক্টেড করা হয়, তার মানে ডি এবং বি তুমি জানো, সুতরাং দিস ইজ বি প্রস্থ, আর এটা হলো টোটাল ডেপথ, এই দুইটা আমরা জানি। তো জানলে এই বি এবং ডি জানা জানা থাকার কারণে, আর স্প্যান এল, যেহেতু কনক্রিট 2400 দিয়ে গুণ করলে আমরা টোটাল লোডটা পেয়ে যাব, তার মানে ওমেগা অথবা ডাব্লু পেয়ে যাবো, এটা তোমরা আগেও জানো। তাহলে এখানে লক্ষণীয় জিনিসটা হলো যে আমরা বিডি আগে থেকেই জানি, যেটা আমরা বলেছিলাম যে বিমটা রেস্ট্রিক্টেড, মানে এই বি কত সেটা বলে দিবে, ধরো 25x35 বা 30x40, এরকম কিছু একটা নির্দিষ্ট করা থাকবে। তাহলে লোড ক্যালকুলেশনটা এই বিমে সহজ। বাদ বাদ বাকি সব আগের মতোই, ওমেগা এবং ডাব্লু বের হয়ে আসবে লোড ক্যালকুলেশন থেকে। স্টেপ টুতে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আমরা নির্ণয় করি। এটার সূত্র আগে যা ছিল হুবহু তাই। আগে যখন ডাব্লিউএসডি পদ্ধতিতে বিম ডিজাইন করছো, সেই ডিজাইনের যে সূত্রগুলো ছিল দেখো, সিম্পলি সাপোর্টেড, কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস, ক্যান্টিলিভারে যে সূত্র ছিল হুবহু তাই, কোনো পরিবর্তন নাই। স্টেপ টু হুবহু তাই। আর স্টেপের ব্যাপারে তোমাদের আগে আমি বলেছিলাম যে স্টেপগুলো ছাত্রদের জন্য, আসলে স্টেপে ডিজাইনারদের জন্য স্টেপের কোনো প্রয়োজন হয় না, তোমরা বই পড়লে এটাও দেখতে পাবে। মোমেন্ট, এরপরে মোমেন্ট ক্যালকুলেশন, এটা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ডিটেলস, আজকে খেয়াল করো সেই আলোচনাটা বুঝতে পারছো কিনা। বেন্ডিং মোমেন্ট বের করার জন্য আগে যে সূত্রগুলো ছিল সেই একই সূত্র, কোনো পরিবর্তন নাই। সিম্পলি সাপোর্টেড বিম, ফুললি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস, ক্যান্টিলিভারের জন্য যে সূত্র ছিল সেই সূত্র ছিল, সেই সূত্রই থাকবে। কিন্তু নতুন যেটা আমরা করব সেটা হলো রেজিস্টিং মোমেন্টটাকে বের করে চেক করে দেখব যে ডিফারেন্সটা কীরকম হয়। আগেই বলেছি যেহেতু সীমিত রাখা হয়েছে বিমের আকৃতিটা, অর্থাৎ সীমিত মানে কম রাখা হয়, যা ডিজাইনে আসার কথা তার চেয়ে কম রাখা হয়, সেক্ষেত্রে রেজিস্টিং মোমেন্টটা কম হয় অনেক বেন্ডিং মোমেন্টের চেয়ে। রেজিস্টিং মোমেন্ট বের করার তোমরা সূত্র জানো আগেই, এটা এমসি ছিল। যখন তোমরা ফ্ল্যাক্সারের সূত্রগুলো তৈরি করছো, তোমাদের বাড়ির কাজও ছিল এবং সবাই করছো, অনেকে আমার কাছে মেল করে পাঠিয়েও দিয়েছো, তো ওটা এমসি ছিল, রেজিস্টিং মোমেন্ট অফ কনক্রিট। এমসি হলো আর বিডি স্কোয়ার, হাফ এফসি জে কে বিডি স্কোয়ার, মানে হাফ এফসি জে কে আমরা আর বলি, তাহলে আর বিডি স্কোয়ার। এইখানে আমরা রেজিস্টিং মোমেন্টটাকে M1 বলবো। দেখা যাবে যে বেন্ডিং মোমেন্টের চেয়ে রেজিস্টিং মোমেন্ট অনেক বেশি হবে, সুতরাং এক্সেস মোমেন্ট তৈরি হলো। কিন্তু ফ্ল্যাক্সারের সূত্রে আমরা কি ধরেছিলাম, এমসি সমান এমএস সমান এম, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট সমান রেজিস্টিং মোমেন্ট অফ কনক্রিট আর রেজিস্টিং মোমেন্ট অফ স্টিল, এই তিনটা সমান ধরেছিলাম, কিন্তু এখানে সমান হবে না, অনেক বেশি হবে, তাহলে এক্সেস মোমেন্টের তৈরি হবে। তাহলে এক্সেস মোমেন্ট হবে, এটাকে M2 বলবো আমরা। বেন্ডিং মোমেন্ট এবং রেজিস্টিং মোমেন্টের পার্থক্যটাই এক্সেস মোমেন্ট। এই 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 স্টেপটা ভালো মতো মাথায় রাখতে হবে যে বেন্ডিং মোমেন্ট অনেক বেশি হয়ে যায়, বেন্ডিং মোমেন্টটা রেজিস্টিং মোমেন্টের চেয়ে অনেক বেশি হয়ে যায়, সেই কারণে আমরা বেন্ডিং মোমেন্ট থেকে রেজিস্টিং মোমেন্ট যদি বিয়োগ দিয়ে দিই তাহলেই এক্সেস মোমেন্টটা বের হয়ে যাবে, এটাকে M2 বলবো। রেজিস্টিং মোমেন্টটা M1, M2, তাহলে দুইটা মোমেন্ট এখানে বের হয়ে আসলো। এরপর আমরা চলে যাই, এখানে স্টেপ বলছি না, তোমরা ইচ্ছা করলে এটাকে স্টেপ 4 বলতে পারো, এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট। আমরা স্টেপ 4 এ সাধারণত ডি বের করি, কিন্তু যেহেতু ডি এখানে লাগছে না, সে এটাকে স্টেপ 4 বলতে পারো। আর আগেও বলেছি, এখন আজকেও বললাম যে আসলে স্টেপগুলো ছাত্র সুবিধার্থে। তো এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে যেহেতু মোমেন্ট দুইটা, তাহলে আমাদের দুইটা সূত্র ব্যবহার করে টোটাল এরিয়া অফ স্টিলটা বের করতে হবে। একটা হলো AS1, যেটা M1 এর সাথে সম্পর্ক, M1/FSJD, এটা হলো AS1। আর দ্বিতীয়টা হলো AS2, এটা হলো M2/FSJD। M2/FSJD, জেডি মানে নর্মাল ভাবে আমরা জেডি বলতে বুঝি লিভার আর্ম, জেডি মানে জে ইন্টু ডি,
না, জেডি মানে আমরা লিভার আর্ম। এই জায়গায় AS2 এর ক্ষেত্রে জেডিটা ডি মাইনাস ডি ড্যাশ। কিভাবে? এখানে খেয়াল করো, চিত্রে খেয়াল করো, এইটা হলো কভারিং, উপরের কভারিংটা। এই কভারিংটাকে আমরা ডি ড্যাশ বলতেছি। তো যখন কম্প্রেশন বার হবে, তাহলে নিশ্চিত কম্প্রেশন বারের লব্ধি বলটা সি এখান দিয়ে কাজ করবে, মানে কম্প্রেশন বারের সেন্টার দিয়ে কাজ করবে। আর টেনশন বারেরটা তো আগের মতোই টেনসাইল বারের মাঝখান দিয়ে কাজ করবে। তাহলে লিভারটা হবে এটা। তাহলে খেয়াল করো, এখানে ডি হলো বিমের উপর থেকে টেনসাইল বারের সেন্টার পর্যন্ত হলো ডি। তার থেকে যদি এই কভারিংটা, মানে যেটাকে আমরা ডি ড্যাশ বলতেছি এখন, কভারিংটা বিয়োগ দাও, তাহলেই লিভার আর্ম বের হয়ে যাচ্ছে। তার মানে ডি মাইনাস ডি ড্যাশ হলো লিভার আর্ম। তাহলে AS2 হয়ে গেল। তাহলে টোটাল রিইনফোর্সমেন্ট হবে AS1 প্লাস AS2, এরিয়া অফ স্টিল টোটাল টেনসাইল জোনের জন্য। আমরা হেডলাইনই করেছি এরিয়া অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট। তারপর এটা থেকে আগের মতো কত মিলিমিটার ডায়া এবং কয়টা বার লাগবে সেটা নির্ণয় করতে হবে। এখানে আমি একটা উদাহরণস্বরূপ এখানে 4টা বার দেখাইছি। 4টা যে 5টা হতে পারে, 6টা হতে পারে, যাই হোক সেটা আমাদের ডিজাইনে আসবে। যখন ডিজাইন করবো তখন আমরা দেখবো কেমনে আসে। তাহলে এখানে লক্ষণীয় জিনিস হলো যে মোমেন্ট 1 এবং মোমেন্ট 2 এই দুইটার সাপেক্ষে AS1 আর AS2 বের করে তারপর দুইটাকে যোগ করে দিলে টোটাল ASটা বের হবে। সেখান থেকে আমরা রডের পরিমাণটা নির্ণয় করবো। এটা পিছনেও আলোচনা হয়েছে, আজকে আবার একটু এই জায়গাটাই এই এই বিমের মানে মূল জিনিস, সেজন্য আবার একটু রিপিট করলাম। এরপরের স্টেপ, যে ওটাকে 4 ধরলে এটাকে 5 ধরতে পারো, এটা কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট এখানে আমরা বাইর করব। কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট তার মানে যেহেতু বিমটা আকারে ছোট, রেস্ট্রিক্টেড মানে ছোট করে আছে, সুতরাং কনক্রিট কম্প্রেশন জোনে যে কনক্রিট, সেই কনক্রিটটা যথেষ্ট হবে না। তাহলে কম্প্রেশন জোনে, তোমরা সবাই জানো যে কম্প্রেশন জোনটা হলো নিউট্রাল এক্সিস থেকে উপরের অংশটা কম্প্রেশন জোন। তাহলে এই কম্প্রেশন জোনে আমরা দেখো, কম্প্রেশন জোনে আমাদের স্টিল দিতে হচ্ছে, কারণ যেহেতু আকারটা ছোট হয়ে গেছে, সম্পূর্ণ চাপটা নিতে পারবে না, সেজন্য আমরা কম্প্রেশন জোনেও স্টিল দেব। তাহলে কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টটা বের করতে গেলে এক্সেস যে মোমেন্টটা হয়েছে সেটার কারণে কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট লাগবে কম্প্রেশন জোনে। তাহলে এক্সেস মোমেন্ট, ওটাকে আমি তো এটা তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দিয়েছিলাম যে কম্প্রেশন জোনের রিইনফোর্সমেন্ট এস প্রাইম ইজ ইকুয়াল টু C2 বাই 2NFC কেডি মাইনাস ডি ড্যাশ বাই কেডি। এই সূত্রের মাধ্যমে কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টটা বের হয়ে আসবে, যেখানে M2 ইজ ইকুয়াল টু C2 ইন্টু লিভার আর্ম হলো ডি মাইনাস ডি ড্যাশ। তাহলে এখান থেকে C2টা যদি বের করি, তাহলে C2 ইজ ইকুয়াল টু M2 বাই ডি মাইনাস ডি ড্যাশ। তাহলে এখান থেকে C2 বের করে তুমি মানটা যদি এখানে বসায় দাও, এখানে C2 এর মান বসায় দাও, N এর মান জানি, FC এর মান জানি, K এর মান জানি, ডি ড্যাশ সবগুলো জানা থাকলে তাহলে এস প্রাইমটা বের হয়ে যাবে। এস প্রাইম বের হয়ে গেলে আগের মতোই আমরা কয়টা বার লাগবে এবং তার ডায়া কত, এটা হিসাব করে এখানে বের করে দিতে হবে। আর একটা জিনিস এখানে, যেটা আমি এখানে এইভাবে দেখেছি, উপরের বারগুলোকে খেয়াল করো, উপরের বারগুলোকে কম্প্রেসিভ বার, কিন্তু আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আগে ওখানে হ্যাঙ্গার বার দেওয়া হতো, হ্যাঙ্গার বার কেন দেওয়া হয় সেগুলো আছে। এই স্টেপে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো স্টিলের কম্প্রেসিভ স্ট্রেসটা চেক করে দেখতে হবে। চেক অফ কম্প্রেসিভ স্ট্রেস অফ স্টিল, এটার সূত্র হবে 2NFC কেডি মাইনাস ডি ড্যাশ বাই কেডি, মানে এইটা এখানে যেটা লেখা আছে এই সূত্রটা, এই সূত্রের মাধ্যমে যেটা হবে সেটাই হবে কম্প্রেসিভ স্ট্রেস অফ স্টিল। এটা অবশ্যই এফএস এর চেয়ে কম হতে হবে, এফএস এর চেয়ে বেশি হতে পারে না। স্টিলের যে অ্যালাইভেল স্ট্রেস এফএস, সেটার চেয়ে এটা কম হতে পারে, কম হবে, মানে সূত্র দিয়ে করে দিয়ে দেখবো যে কম হলো কিনা। যদি কম হয় তাহলে ওকে, কমই হবে। তাহলে এই জিনিসটা এখানে চেক করে
দেখতে হবে। তাহলে এই মূল আলোচনার বিষয়গুলা বা বোঝার জিনিসগুলা যা অন্য বিমে ছিল না তা কিন্তু হয়ে গেল। এরপরে অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা চলবো। চেক ফর শেয়ার স্ট্রেস আমরা 6 নম্বর স্টেপে করি। সেখানে ভি ইজ ইকুয়াল টু ভিসিআর বাই বিডি, এগুলো তোমরা সব আগেই জানো। ভিসিআর হলো ভি আর ডি ডিস্টেন্স, যার সূত্র হলো ভিসিআর বের করার সূত্র হলো ভি মাইনাস ওমেগা ডি বাই 100। এখানে 100টা আনা হয়েছে কি জন্য? মিটার বানানোর জন্য। এগুলা সব আগে যেরকম, আবার এখন হুবহু আগেরটা রিকল করো, সেইটাই চলে আসবে। অ্যালাউয়েবল স্ট্রেস বের করতে হবে বিসি, বিসি ইজ ইকুয়াল টু 0.292 রুট ওভার এ প্রাইম সি। এখন ভি যদি ভি সির চেয়ে বেশি হয় তাহলে স্ট্র্যাপ লাগবে, আর যদি কম হয়ে যায় তাহলে মনে আছে কি করতে হবে? ডি ডিস্টেন্স পরপর দিতে হবে। এখানে ম্যাক্সিমাম স্ট্রেস অফ বিম, এগুলো টি বিমের মধ্যে ভালো আলোচনা হয়ে গেছে। এখানে তারপর এখানে তোমাদের সুবিধার্থে লিখে রাখা হয়েছে, আগেও লেখা ছিল এখন। তাহলে দেখো কোনো পরিবর্তন আসে নাই, সহজেই স্টেপ 6 তোমরা করে ফেলতে পারবে। এরপরে আমরা স্টেপ 7-এ যেটা করি সেটা হলো স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ। এখানেও কোনো পরিবর্তন নেই, খেয়াল করো। সিম্পলি সাপোর্টেড বিমের জন্য যা আগে ছিল তাই আছে। ফুললি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস। সেমি কন্টিনিউয়াসের দুইটা এন্ড, একটা কন্টিনিউয়াস এন্ড আর একটা হলো ডিসকন্টিনিউয়াস এন্ড। কন্টিনিউয়াস এন্ডের জন্য 0.6, ডিসকন্টিনিউয়াস 0.4, যা আগে ছিল তাই তাই। আর হলো ক্যান্টিলিভার বিম, এগুলায় কোনো পরিবর্তন আসেনি, জাস্ট মান বসাই দিয়ে এ বের করতে হবে। এ বের করার পরে টোটাল স্পেস তোমরা জানো যে এখানে মানে পূর্বেই আমরা ডিজাইন করে ফেলেছি কয়েকবার। সেটা হলো যে জায়গায় আমরা স্ট্রাপ দেবো সেটা শুধু এতে না, এ প্লাস 2SD জায়গায় আমরা স্ট্রাপ দেব। তো এখানেও কোনো পরিবর্তন কিছু আসেনি, তোমরা অলরেডি এই সম্বন্ধে অভিজ্ঞ হয়ে গেছো। যারা রেগুলার কাজ করতে হোমওয়ার্কগুলো করতেছো তারা অভিজ্ঞ হয়ে গেছো। 8 নম্বরে আমরা স্পেসিং অফ স্ট্রাপ যখন বের করি তখন 3টা সূত্র থাকে। এই 3টা সূত্র হুবহু একদম প্রথম বিম ফ্র্যাকচারের সূত্র বের করার পর প্রথম রেক্ট্যাঙ্গুলার বিম যখন ডিজাইন করেছিলাম তখন যে 3টা সূত্র ছিল সেই 3টা সূত্রই কিন্তু থাকলো। এই 3টার মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে স্পেসিং। তো এখানে এভি হলো এরিয়া অফ স্টিরাপ, তার মানে একটা স্টিরাপ ইন্টু লেগ। লেগ কয়টা থাকতে পারে এগুলা সব পিছনে আলোচনা হয়ে গেছে, তোমরা সহজেই পারবা। জাস্ট এগুলোকে আমি আবার লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, মানে মনে মনে করানোর জন্য। বুঝে ফেলেছো অনেক আগেই। তাহলে স্টেপ 8 গেল। এরপর হলো বন্ড স্ট্রেস। বন্ড স্ট্রেস হুবহু আগের মতোই, মানে যা মূল আলোচনার বিষয় ছিল সেগুলা ঈদের আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, সেটা আজকেও কিছু টাচ করে গেছি আমি, আর ঈদের আগে ডিটেলস আলাপ করেছিলাম। তো বন্ড স্ট্রেস ইউ ইজ ইকুয়াল টু ভি বাই সিগমা নট জেডি। সিগমা নটটা বের করার জন্য এন পাই ডি। এখানে এন হলো রডের মেইন বারের সংখ্যা, আর ডি হলো মেইন বারের ডায়া। এখান থেকে আর আরেকটা হলো ইউ অ্যালোয়েবলটা বের করতে হবে, 3.23 রুট ওভার এফ প্রাইম সি বাই ডি ইউ অ্যালোয়েবল হবে। এই দুইটার মধ্যে ইউ যদি ইউ অ্যালোয়েবলের চেয়ে ছোট হয় তাহলে বন্ডে সেফ হবে, সাধারণত ছোটই হবে। ছোট হয়ে গেলে সেফ বন্ডে সেফ হবে। তাহলে এখন তোমাদের বাড়ির কাজটা সেটা হলো স্টেপ 1 থেকে স্টেপ 9 না শুধু 10 পর্যন্ত পুরা ডাবল রিইনফোর্স বিমটাকে ভালো মতো চর্চা করবা, এবং তোমার বই থেকে অথবা গাইড থেকে 2-3টা হোমওয়ার্ক হিসাবে 2-3টা ডিজাইন করে ফেলবা। আমরা একটা আগামী ক্লাসে ডিজাইন করব, তার আগেই করে ফেলবা। তাহলে তুমি তোমার সাথে এবং আমরা যেভাবে করব সেইটার সাথে ডিফারেন্সটা তুমি খেয়াল করবে। আমি এখানে তোমাদের সাজেশন দেব যে তোমরা বই থেকে করবা। গাইড থেকে যদি করো তাহলে গাইডে উদাহরণ আগে দেখবা, উদাহরণের কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেখানে উদাহরণের অঙ্কগুলা থেকে মিল এরকম কোনো অনুশীলনীতে যাবা। কারণ অনেক সময় দেখা যায়
টাইপিস্টরা এমন 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 কাজ করে রেখে দিয়েছে যে যেখানে ২,০০০ সেখানে তো ২০,০০০ লিখে রাখছে। তো তুমি ডিজাইন করতে গিয়ে তোমার মাথা গন্ডগোল হয়ে যাবে যে আমি তো সব ঠিক মতোই করছি। তাহলে ডিজাইনে এরকম হচ্ছে কেন? ডি এর মান আসার কথা ৪০, কিন্তু ডি এর মান এসে বসে আছে ১৫০। এগুলা গাইড ফলো করলে এই প্রবলেমগুলো হবে। যে কাজটা আধা ঘন্টায় হওয়ার কথা সেটা ৩ ঘন্টা লেগে যাবে। সুতরাং তোমরা যদি গাইড থেকেই নাও, আমি বলবো টেক্সট বই ফলো করো, টেক্সট বই ফলো করো। টেক্সট বই ফলো করলে তুমি ইঞ্জিনিয়ার হবা। গাইড ফলো করলে ইঞ্জিনিয়ার হতে পারবা না। তোমার জিপিএ যতই আসুক তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা না। টেক্সট বই ফলো করবা। তোমাদেরকে আমি ক্লাসে দেখাইও দিছি, বইয়ের লিস্ট দিছি, সবকিছুই দিছি, কোথায় পাবা, সিলেবাস কি, সবই দেখাই দিছি পিছনের ক্লাসগুলো। তারপরও যদি কেউ গাইড থেকে, গাইড সাথে রাখো, হেল্প করবে তোমাদের, যেহেতু তোমরা অভ্যস্ত না। তো গাইড থেকে যে অনুশীলনীর ওই অঙ্কগুলা, ওই ডিজাইনগুলা করো যেগুলা উদাহরণের সাথে কিছুটা মিল আছে, তার মানে ডাটায় মিল আছে, ডাটায়। না হলে উদ্ভট রেজাল্ট আসবে, তোমার ৩ ঘন্টা ৪ ঘন্টা খেয়ে ফেলবে একটা ডিজাইনে। কারণ তুমি দেখবে যে কি ব্যাপার, আমি তো সব ঠিক করতেছি, আসলেও তুমি ঠিক করতেছো, কিন্তু আহ, এখানে ডাটায় ভুল থাকার কারণে এই জিনিসটা হতে পারে। এরপর স্টেপ 10 এ গিয়ে, এটা আমি সবসময় বলি তোমাদের যে স্টেপ 10 এ আসলে এটা পরীক্ষায় দেয় না, কিন্তু পরীক্ষায় স্টেপ 10ই দেওয়া উচিত, যে একটা ফিগার আঁকো। তো স্টেপ 10 এ যা থাকে, এটা একটা লং সেকশন, একটা ক্রস সেকশনে সবকিছু ডিজাইনে যা আসে তা দিয়ে দিতে হয়। অর্থাৎ এল, বি, টোটাল ডেপথ, তারপরে এখানে টেনসাইল রিইনফোর্সমেন্ট, এখানে কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট, এগুলা, তারপরে স্পেসিং, এই সবগুলা এখানে দেখাই দিতে হয়। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রতিবারের মতো আবার বলছি যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমার ক্লাস টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো ভালো ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট করতে পারো, তাহলে দেখবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা বারবার দেখতে আমরা সবসময় বলি, যে কারণ অনেক আধা ঘন্টার ভিতরে আমরা সংক্ষেপে অনেক কথা বলে ফেলি। সেটাকে বারবার যখন তুমি দেখতে থাকবে, তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে তোমাদের জন্য আমি একটা বিশেষ মেসেজ প্রতিবারের মতো রাখি। এখানে আমি তোমাদের জন্য আজকে যেটা রেখেছি সেটা হলো, এখন আমাদের যে সংগ্রাম সেটা হলো চতুর্থ শিল্প বিপ্লবের সংগ্রাম, উন্নত বাংলাদেশ। আর আমরা উন্নয়নশীলেও থাকবো না, আমরা উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে যাব। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল 4 বা চতুর্থ শিল্প বিপ্লব, তোমরা এই সম্বন্ধে জেনেও নিও। এই চতুর্থ শিল্প বিপ্লবের সংগ্রামে তোমাদের যেতে হবে, আমাদের যেতে হবে। এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট সেটা হলো মিড লেভেল ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সুতরাং তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তোমরা নিজেদেরকে ছোট ভাবার তো কোনো স্কোপই নেই, বরং তোমরা বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি। সুতরাং এটা মাথায় রেখে নিজেকে তৈরি করো। তো আমি আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করতে চাচ্ছি। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, একটা কেন 5টা ডিজাইন আগামী ক্লাসের আগেই করো। তারপরে যখন আমরা আবার এখানে যখন করবো, তখন তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যখন ডিজাইন করবে, তখন তুমি একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে। আর কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার তোমরা হলেই বাংলাদেশ এগিয়ে যাবে, যেটা আমাদের সবার স্বপ্ন। তো সেই পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং লেখাপড়ার সাথে থাকো, নিজেকে যোগ্য করার আর প্রচেষ্টায় থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।